ছিলাম নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শেষ করে আমরা এখন নওগাঁয় প্রবেশ করলাম। এখন ভারতের মধ্যে চলে গেছিলাম, তো বিজিবি বলতো তোমরা ভারতের ভিতরে চলে আসতো। আই লাভ ভোলাহাট। ঠিক এখানেই নদীটা ডিভাইড করে দিয়েছে বাংলাদেশ এবং ভারতকে। অবাক হয়ে গেলাম যে কাকা নদী থেকে পানি নিয়ে যাচ্ছে ভাত রান্নার জন্য। এই যে দেখেন, এগুলো কি হবে? নদীর পানি নিয়ে গেলে ভাতটা হয় ঝরঝরা। ঝরঝরা। 2 টাকার ওষুধ খেলে আমার শরীরটা ভালো হয়ে যায়। কি কারণে? যে আমরা পরিশ্রমটা বেশি করি। এই নদীর তো অর্ধেক ভারতের। হ্যাঁ। বা সাঁতার কেটে তো যাওয়া যায় না? যাওয়া যায়। বাহ। এবং ওই পাশে ভারতের বাড়িও দেখা যায়, আমাদের মানুষেরা গোসল করতেছে। আমি লাইফের প্রথম 2 তলা মাটির ঘর নিজের চোখে দেখতেছি। আজকে এখানে স্টে করবো, এরপরে আমরা কালকে এই রিসোর্ট নিয়ে একটা ব্লগ বানাবো। আর কি সুন্দরভাবে ফুল গাছ লাগাইছে আর মাটির ঘর তৈরি করছে। গুড মর্নিং গাইজ, অ্যান্ড আজকে আমরা যাব সেই ইতিহাস ঐতিহ্যর জেলা নওগাঁ, এবং এটা আমার প্রথম। তবে এখন আছি সোনা মসজিদ স্থলবন্দর, এদিক হয়ে ভোলাহাট হয়ে নওগাঁ। এটা হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প, আর সামনেই হচ্ছে স্থলবন্দর। আর এই পাশটা জাস্ট এখান থেকে কয়েকশো মিটার গেলেই ভারতের সীমান্ত বর্ডার, মানে কাঁটাতার চাঁপাইনবাবগঞ্জের আর কি। তো এখন 0 পয়েন্টে যাবো, স্থলবন্দরটা দেখাবো। আর এখন যে এই ট্রাকগুলো ঢুকতেছে সব কিন্তু ইন্ডিয়ান। একবার ভাবেন যে ট্যুরিস্ট ভিসা বন্ধ 2 বছর, বাট এই দিক দিয়ে এরকম অনেক মানুষ ট্রাকে করে আসতেছে, আবার ভারতে যাচ্ছে ব্যবসায়িক বাণিজ্য হিসাবে। তো এই যে দেখেন ট্রাকগুলো সব দাঁড়ায় আছে এখন, মানে বিশেষ করে পাথর নিয়ে আসে এবং পাথর নিয়ে যায়। আর রাস্তাটার বেহাল দশা, মানে প্রচুর ধুলাবালি ওঠে আর কি। বাপরে বাপ, জাস্ট দেখেন সামনের অবস্থা। আল্লাহ, এই যে কত চাকা ট্রাক, এটা কিন্তু ভারতের। এখানে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দাঁড়ায় আছে। এই যে তো একটা ভারতের ট্রাক এখন প্রবেশ করতেছে বাংলাদেশে। ভাই, যে ওয়েস্ট বেঙ্গল, এবং আসলে এই মানুষগুলো আপনার ভারত থেকে আসে তখন হচ্ছে কার্ড দেখায়, মানে পাসপোর্ট ভিসা এরকম তাদের লাগে না। পাসপোর্টে যদি সিল মারে মানে ভিসায়, তাহলে তো 1 সপ্তাহ পর পরই তাদের মানে ভর্তি হয়ে যাবে। এই কারণে কার পাস দিয়ে দিছে। এই যে এটা চলে গেল একদম সরাসরি হচ্ছে ভারত। এখন ভারতের মধ্যে চলে গেছিলাম, তো বিজিবি বলতো তোমরা ভারতের ভিতরে চলে আসতো। আর ট্রাকগুলো আসতেছে সব ভারত থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের এক পাশে হচ্ছে আপনার মালদা, বিহার, এই অঞ্চলগুলো, আর এই পাশে হচ্ছে ইমিগ্রেশন। তো আমি এই দিক দিয়ে কখনোই যাই নাই ভারতে, এই প্রথম। এই যে সব বাংলাদেশে ঢুকে পড়লো, কিন্তু ওয়েলকাম টু বাংলাদেশ লেখা। আমি দীর্ঘ 4 বছর ভারতে পড়াশোনা করছি। আমার বিশাল একটা হিস্টোরি ভারতের অলিতে গলিতে আছে, মানে এমন কোনো রাজ্য নাই যে ঘুরি নাই। অসম্ভব সুন্দর একটা দেশ ভারত, কিন্তু এখন রিসেন্টলি ভিসা সব কিছু বন্ধ, মেডিকেল ভিসা চালু আছে। তো এইটা হচ্ছে আমাদের সোনা মসজিদ স্থল বন্দর, এই যে যেটা হচ্ছে আমাদের প্রাউড। এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাথর, পেঁয়াজ, মরিচ এগুলো আসে। তো এই ব্যবসায়িক ক্ষেত্রে এই অঞ্চলে মানুষের জীবনযাপন অনেক ভালো। এই যে এই পাশে হচ্ছে কাস্টম আছে। তো এখনও আমরা খাওয়া দাওয়া করি নাই। ঠিক স্থলবন্দরের একদম শেষ হোটেল বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের কালা রুটি, কালা ভুনা এগুলো অনেক বিখ্যাত। তো এই যে হোটেলটা দেখুন, এখানে কিন্তু মিষ্টিও পাওয়া যায়, দুধ সর, চমচম, কালোজাম। আর আমি জাস্ট একটা ব্যাপার দেখাই যে এইখান থেকেই ভারত দেখা যায়। এই যে এটা কিন্তু ভারত। এই যে এইটা হচ্ছে 0 পয়েন্ট দেখতেছেন প্লাগ, এটা হচ্ছে ভারত। মানে একদম আমরা লাস্ট হোটেলে আজকে খাওয়া দাওয়া করবো। এখন চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত সে কালা ভুনার জন্য আসছি। তো এখানে কত রকমের, এটা হচ্ছে কোয়েল পাখি, ওইটা হচ্ছে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এটা হচ্ছে হাঁস, এবং এটাকে বলা হয় মুরগি, প্যারিস মুরগি না এটা। আর এখানে হচ্ছে মাছ, ডিম, আর ওইটা হচ্ছে কালা ভুনা। এবং বিশেষ করে চাপাই, রাজশাহী কালা ভুনার জন্যই বিখ্যাত। তো এই হোটেলটা একদম লাস্টে, মানে এখান থেকে আপনি যদি একটা পাথর মারেন তাও ভারতে যেয়ে পড়বে। কালা ভুনা ভাইয়া, এটা কালা ভুনা, গরুর মাংসের কালা ভুনা। আচ্ছা গরুর মাংস, কিন্তু পিসগুলো তো অনেক বড়। আমি ঢাকায় খাইতাম ছোট ছোট পিস। মাংসগুলো অনেক নরম। আমি যখন পাকিস্তানে, আফগানিস্তানে খাবার খেয়েছিলাম, তো মাংসগুলো এইভাবে তুলতে পারতাম না, খুলে খুলে পড়ে যাইতো। বাট এক এক দেশে এক এক রকমের খাবার। আর এটা হচ্ছে পুঁটি মাছটা দেখাই।
যে মহানন্দা নদী থেকে হয় এগুলো। ও দারুণ। তবে এই অঞ্চলে 2 দিন ছিলাম, সব দোকানে কালাই রুটি বিক্রি করে। ট্রাকের ড্রাইভার থেকে শুরু করে কৃষক সবাই কালাই রুটি খায়, ধুমছে ভাই। এরকম কালাই রুটি অন্য কোথাও আমি দেখি নাই যে এত বিক্রি হয়, এত মানুষে খায়। এটা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর থেকে এরকম সিএনজিতে এখন যাচ্ছে ভোলাহাট বজরাট টেক, এবং এই পাশটা দিয়ে কিন্তু ভারত সীমান্ত চলে গেছে। বর্ডার সীমান্ত গ্রামগুলো কেমন হয়, তাদের বাড়ি ঘরগুলো, রাস্তাঘাটগুলো কেমন হয়, যে এই যে দেখেন অনেক বাড়ি ঘরগুলো বিল্ডিংয়ের আবার টিনের। তবে এখানে প্রচুর গরু পালন করা হয়, প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু গরু দেখতেছি। দাম না থাকে, আমি দাম না পাই, গাছগুলো তো রাখবে না ভাইয়া। মানে জমির টেন্ডারে ধরেন আমি বেশি টাকা পাচ্ছি, 1 বিঘা জমিতে আমি 40,000 টাকা পাচ্ছি, কিন্তু এই আমের বাগানে আমি 1 বিঘাতে আগে পাইতাম লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখ টাকা। এখন ধরেন লস হয়, যে কৃষি ফসলটা যে রাসায়নিক দিই আমরা, ওটা দিয়ে আমাদের লাভ হয় না ভাইয়া, লস। ওই জন্যই এই গাছগালা, পুরাতন ঐতিহ্য যে গাছগালা, ফজলি আসিনা, আপনার যে আগের গুঠি গেলা, এইগুলো পুরাতন গাছগালা নাই, সব কাটা পড়ে যাচ্ছে আমের দাম না থাকাতে। যতদূর যাচ্ছি নওগাঁর দিকে ততই আম বাগান বড় বড়, সেই সাথে এরকম রাস্তা দিয়ে গরু ছাগল যাচ্ছে মানে চড়াই করতে, যে বিশাল বড় বড় পাল নিয়ে কিন্তু এখন রওনা দিছে রাখালরা। ভাই এই দৃশ্য আপনি গ্রামগঞ্জে না আসলে দেখবেন না। দেখেন যে কত গরু। রাস্তাটা দেখে মুগ্ধ, যে ভোলাহাটে যাওয়ার এত সুন্দর একটা রোড আছে, দুপাশে তাল গাছ আর বিল, যতদূর চোখ যায় এরকম ধান ক্ষেত। মানে কি চমৎকার লাগতেছে দেখুন। ভোলাহাট যাওয়ার পথে ঠিক এইখানে একটা টঙের দোকান ভাই, যে এই যে মাঠ ঘাটগুলো দেখলেন, এখানে সব কৃষকরা আসে, এখানে বসে। আমার ভাল লাগছে এই এলাকাটা, বিশেষ করে এখানে বট গাছ, এখানে টিউবওয়েল আর এখানে দোকান। আমরা জাস্ট চা খাওয়ার জন্য এখানে দাঁড়াইছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কি খাবেন বলেন, কি খাবেন, কি খাবেন বলেন দাদু, কি খাবেন বলেন? তো এইখানে হচ্ছে চা হচ্ছে, এই যে রং চা, একদম চারিপাশে কিন্তু মাঠ। দেখি দেন তো, এখানে যতজন আছে সবাইকে 1 কাপ করে দেন চা, দেন বসি। মামা চা দেন। কি অবস্থা, ভালো আছেন? তো এই যে দেখেন ওনাদের বসার জায়গাটা, যে ঠিক এইখানে মাঠের মাঝখানে এরকম বসার জায়গা করছে, আর এক পাশ দিয়ে খাল চলে গেছে, এবং এই খালের পানিকে কেন্দ্র করে ধানের দাম নেই না। তো কৃষকরা আমাকে বলতেছে ধানের দাম নাই, সারের দাম বেশি, তারপরে বাজারে ডুপ্লিকেট সার বের হয়েছে, এগুলো দেখার কেউ নাই। তো আসলে আমাদের কৃষকরা কিন্তু অনেক সময় এগুলো বোঝে না। দেখবেন গ্রামগঞ্জে অনেক সারের দোকানে ডুপ্লিকেট সার বিক্রি করা হয়, তো তারা হচ্ছে ওইটা কিনে এনে এরপরে ফলন ভালো হয় না। তো এই জিনিসটা আমাদের আরো দেখা উচিত। ওই মাটিটার উপরে দলিল দেখা হয় 4 লাখ টাকা। এই যে সবাই বসে গল্প করতেছে সারাদিন পরিশ্রমের পরে এখানে এসেই। তো এইটা কেমন লাগে কাকা, ভাল লাগে না? দেখ দোয়া করবেন। তবে এই পুরো অঞ্চল ঘুরে আমি কারোর ভুঁড়ি দেখি নাই, হয় না যে মেদ পেট বড়, এই জিনিসটা দেখি নাই। তো এই মানুষগুলোকে দেখুন যে কত ফিটনেস এবং শরীর, শারীরিক গঠন কত সুন্দর। আর সব থেকে বড় কথা, এদের রোগ বলায় খুব কম হয়, তার কারণ হচ্ছে কঠোর পরিশ্রম করে। তো মানুষ হচ্ছে পরিশ্রম করলে কিন্তু রোগ কম হয়। এটা হচ্ছে ভোলাহাট কলেজ মোড়, এটাই হচ্ছে কলেজ মোড়। রাস্তাঘাট খুবই সুন্দর। কি অবস্থা, ভালো আছেন? ও দেখায় ভিডিও, বাহ বাহ বাহ, অনেক ভিডিও দেখি। আমার মামু ভিডিও দেখে, একবার ভাবেন তাহলে। আপনার বান্ধবী তানজানিয়া, আমাকে না শুনলে বান্ধবী গেছে। দেখ আপনাদের এলাকা অনেক সুন্দর, আসলাম। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। ওকে, তো এই মোড়টা আমরা হচ্ছে এখন এইখান থেকে একটা গাড়ি নিয়ে একদম সীমান্তে যাবো, যে নদী। তবে এটা রোহানপুর হয়ে আপনি চলে গেল নওগাঁ। এখানে হচ্ছে দোকানপাট আছে, জাস্ট একটা ডাব খাবো, যেহেতু অতিরিক্ত গরম ভাই।
ও, এই ডাবগুলো কি এই অঞ্চলই হয় মামা? বাইরে থেকে আসে? ও আচ্ছা। ও তো আজকে হচ্ছে কোনো মানুষজনই না, আজকে কি বার? এখানে বন্ধ নাকি দোকানপাট? আচ্ছা, 1টা বাজে বলে, দুপুর 1টা বাজে বলে সব দোকানপাট বন্ধ? এখানে আপনার সকালে খোলা হয় হ্যাঁ, আর 1টার সময় সব বন্ধ, আবার বিকেল 4টার পরে খোলা। মানে 1টার সময় একদম সবাই বন্ধ করে দেয় কেন? এটাই সিস্টেম। আচ্ছা, নামাজ কালাম পরে এখানকার মানুষজন। এখানে মানে বন্ধ করার সিস্টেম নাই, বিদায় আমরা আছি আচ্ছা, নামাজ পড়ার জন্য। নামাজ পড়াই আর একটা তাপমাত্রা বেশি, এই তাপের কারণে ঘরে ঘরে যে আশ্রাম বিশ্রাম করতেছে। এই অঞ্চলের মানুষ কি খুব ডাব খায় কাকা? প্রচুর ডাব খায়। প্রচুর ডাব খায়। প্রচুর ডাব খায়। তো এই অঞ্চলের মানুষ ভুঁড়ি নেই কেন? ঘুরি হবে না তো কেন? আমাদের আমরা কাজ বেশি, কাজ কাম আছে। হ্যাঁ, আর বুদ্ধি আচ্ছা। ঘুরি ঘোষ খান। ঘোষ কি? কাটাবো ঘোষ কি? ঘোষ মানে ঘোষ টোষ খান নাকি? ও হ্যাঁ, গোশ তো খাই। ভুড়ি বাড়বে। আচ্ছা ঘোষ খেলে খাবেন না, ভুড়ি বাড়বে না। আচ্ছা, তো দেখেন এই অঞ্চলের মানুষ কত স্মার্ট, শরীরে একটু মেদ নাই, কি ফিট। নাই। বয়স কত? আমার বয়স হুম। মোটামুটি 55। মানে 55? হ্যাঁ, 55 বছর বয়সে উনি কিভাবে পরিশ্রম করছে? আর কাকুর বয়স কত? আমার বয়সে তাই 50, 51, 52 হয়ে যাবে আমার। তা আপনাকেই তো বেশি মুরব্বী লাগতেছে। মুরব্বী, আমি দাড়ি মারি এসেছি তো, ওই জন্য চুল টুল কাটা। ওকে, একটু তো ডাব খাচ্ছি, ডাব খান। না না ডাব খান, আপনি খান, আমরা খাইছি, খান। আসলে এত গরম পড়তেছে তো এখানে ডাব দেখে খাইলাম। আমাদের শরীর টনটন থাকে এবং আমাদের কাজের উপরেই আমরা শরীরটা ঠিক মানে এখানে আরাম থাকে। রোদে খাই, বাতাসও খাই, রোদে পুড়ে গতর হাত জলে এবং আমাকে গোসল করলে ঠিক হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। একদম না। এই জন্য আমরা, এই জন্যই আমাদের শরীর টন টাইট থাকে। হ্যাঁ। আমাদের কোনো পয়সা খাওয়া দেয়, আমাদের ঘুরি বড় হবে না, রোগ বালাও তো নাই। ভালো নাই আমাদের। ইনশাল্লাহ আশা করি 2 টাকার ট্যাবলেট খায় আমাদের শেষ আবার রুগী। আমাদের আর কোনো বালা ওষুধ নাই, আমাদের কোনো মেডিকেলে ভর্তি হয়তো হয় না। হ্যাঁ, আমরা 2 টাকার ওষুধ খেলে আমার শরীরটা ভালো হয়ে যায়। কী কারণে? যে আমরা পরিশ্রমটা বেশি করি, মাঠের কাজ করি, আমরা ধান কাটি, ধান লাগাই, ধানের কাজ বেশি করি, আমরা জমিতে কাজ কাম বেশি করি, এই জন্য আমার জায়গা ঠিক থাকে। যে আমার কাকুকে আল্লাহ তাআলা অনেক দিন বাঁচায় রাখুক, দোয়া করি। হ্যাঁ, ইনশাল্লাহ। অনেক ভালো লাগছে। না, অনেক। থাকেন, হ্যাঁ, দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ যেন বাঁচে থাকে। কত তো মামাকে বলতেছি যে বজরার টেক যাবেন, বলতেছে জোড়া 20 টাকা আর একালি 40 টাকা। ভাই এই ভাষা ইন্টারেস্টিং, দারুণ আঞ্চলিক ভাষাগুলো। তো ঠিক এরকম পাখি ভ্যানই যাচ্ছি। আমার এলাকায় এই ভ্যানগুলো আছে, মানে সব থেকে বিপজ্জনক এই ভ্যান ভাই। কখন যে ডাইনে মোড়া মারবে আপনি বুঝতেও পারবেন না। বাইকগুলো তো সব ভয়ে থাকে যে এই ভ্যানগুলো কখন মোড়া মারে, কখন দাঁড়ায় পড়ে, কখন যদি ধরেন ওই পাশ থেকে একটা যাত্রী খালি বলে যে এই মামা যাবেন, পিছনে কোনো টাকা দেখি নাই, পুরো করে ঘুরাই দিবে। একদম মানে না, রাস্তায় দেখবেন 2-3টা বাইক শুয়ে আছে। তো এত ভয় লাগে আমার এই পাখি ভ্যানকে। যাই হোক, বজরার থেকে যাচ্ছে। ওখানে কি মানে নদী আছে? একদম ভোলাহাট নদী, সীমান্ত। মহানন্দা নদী না ওইটাই? মহানন্দা নদী, ওখানে যে আমরা গোসল করবো। আর বজরার টেক যাওয়ার রাস্তাটা দেখুন, যে ঠিক এক পাশে হচ্ছে খাল, এটা এক পাশেই খাল সামনে নদী মহানন্দা। আর সামনে হচ্ছে মহানন্দা নদী। তার মানে আমরা হচ্ছে মহানন্দা নদীটা দেখছিলাম চাঁপাইনবাবগঞ্জে, সেই নদীটা হচ্ছে এখন এইখানে, মানে এই নদীর মাঝখান দিয়ে আবার ভারত, মানে এই নদীর অর্ধেক ভারতে, অর্ধেক হচ্ছে বাংলাদেশে। মানে ইন্টারেস্টিং, আর ইন্ডিয়ার বাড়িঘরও দেখা যায়। আমরা এখন সেইখানেই যাচ্ছি। বাহ, গ্রামগঞ্জগুলো দেখুন, যে টিন সেট, ইটের বাড়ি, কি সুন্দর। একদম ভারত সীমান্তে, আর এখানে আমাদের বাংলাদেশিরা সবাই গোসল করে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই নদীর অর্ধেক ভারতের, অর্ধেক বাংলাদেশের। তো একবার ভাবেন, আমি যদি একটু ম্যাপটা দেখাই, এই যে দেখেন ম্যাপ, এই মাঝখান দিয়ে কিন্তু চলে গেল ইন্ডিয়ার সীমান্ত। এই পাশে বাংলাদেশ, এই পাশে ভারত, আর এটা হচ্ছে মহানন্দা রিভার। কাকু আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই নদীর তো অর্ধেক ভারতের, বা সাঁতার কেটে তো যাওয়া যায় না? বাহ, এবং ওই পাশে ভারতের বাড়িও দেখা যায়, আমাদের মানুষেরা গোসল করতেছে। তাহলে এই নদীর মাছ 2 দেশই ভাগ করে নেয় নাকি? এটা পুরোটা আমাদের বাংলাদেশে পড়ে। আচ্ছা, এটা পুরোটাই তাহলে ওই পাশটা পড়তেছে। ওই নৌকা আছে না? হ্যাঁ, ভারতের গোসল। আচ্ছা, ওরা ভারতীয়রা গোসল করতেছে, তাহলে ওইদিকে আমাদের মাছ ধরতে দেয় না? না, খাম্বা দেওয়া আছে, আপনার পোল দেওয়া আছে, হ্যাঁ। এটা পুরোটাই আমাদের বাংলাদেশ ওপারে। আচ্ছা, তাহলে ওই পারে কি আমি যাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তাই। তার মানে আমি ওই দিকে নদী পার হয়ে ওই পারে যাইতে পারবো, বাট এইখানে পারবো না, কারণ সীমান্তটা এদিক দিয়ে ঘুরে গেছে, ওদের বাড়ি ঘরগুলো সব দেখা যায়।
ভাই এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। আপনি বিভিন্ন দেশের সীমান্ত দেখতে পারেন, কিন্তু আমাদের মতো এরকম মিরাক্কেল সীমান্ত কোথাও পাবেন না, যে নদীর মাঝখান দিয়ে চলে গেছে এবং সেই নদীতে গোসল করে দুই দেশের মানুষ, আবার ভারতের জমিতে বাংলাদেশিরা চাষাবাদ করে, মানে সেই রকম একটা সিস্টেম। এখানে হচ্ছে এই নৌকাগুলোতে কিন্তু আপনি এসে ঘুরতে পারবেন, নদী একদম খুব কাছে থেকে ভারতকে দেখতে পাবেন। আর সেই সাথে দেখেন এখানে কিন্তু প্রচুর রাজহাঁস এইগুলো পালন করা হয়। ওইখান থেকে কিন্তু ইন্ডিয়া শুরু, এই যে নদীটা দেখতেছেন, এই বাস থেকে কি ইন্ডিয়া? এই পাশটা, এই বাসটা আচ্ছা, ওই পাশটা এই যে বাসগুলো পুঁতা আছে এগুলো কিন্তু ওই পাশে ইন্ডিয়া। আর রাজহাঁসগুলো দেখেন, যেহেতু এখানে একটা নদী, যার কারণে এরকম রাজহাঁস প্রচুর পালন করা হয়। আচ্ছা, এটা কি ইন্ডিয়া? এই যে বাসটা পোতা, এত কাছে ইন্ডিয়া ভাবেন তাহলে। আচ্ছা, আমি একটু নৌকায় উঠে আপনাদেরকে দেখাই। আচ্ছা, তাহলে আপনারা ওইদিকে যাইতে পারবেন না? যাওয়া যাবে না। এই যে এইখানে যে বাসটা পুঁতা আছে দেখতেছেন, এই বাসটা লাইন ধরে পুঁতে রাখছে, কিন্তু মাছ যাওয়ার কোনো নিষেধাজ্ঞা নাই। মাছগুলো ঠিকই তাদের স্বাধীন মতো যাওয়া আসা করতে পারে। আর বিএসএফেরও এই যে ক্যাম্প দেখা যায় উপরে, ওখানে একটা বিশাল বড় বট গাছ আছে। তো আমি ওখানে বসে আছি, আমার দাদু আমাকে এমনভাবে ডাকতেছে, আমি ভয় পাইছি যে কী ব্যাপার, স্থানীয় লোক আবার মারে টারে নাকি। পরে বলতেছে ওইখানে বাতাস পাবেন না, গরম, তো উনি আমাকে ফ্যান দিয়ে দিচ্ছে। দেখেন দাদু, কি ভালো আছেন আপনি? আমি কিন্তু ভয় পাইছি আপনার ডাকাতে। ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। নিশ্চিত থাকেন, নিশ্চিত না? ভয় পাওয়ার কিছু নাই। আমি যতটুকু পারি সহযোগিতা করি মানুষের, হ্যাঁ, এটুকু এছাড়া অন্য কিছু। এটাই তো। গতকালকে রাজশাহী সরকারি হাসপাতালে ডাক্তার এসেছিল এখানে, হ্যাঁ, উনি এখান থেকে তিয়ান্ন সাড়ে সঙ্গে দেখা করেছে যে আপনার এখানে ঘুরতে আসছিল। ওনাকে নিয়ে এখানে কথায় কথায় একটু আলোচনা হলো, হওয়ার পর ওনাকে নিয়ে গেলাম ওই আপনার সীমান্ত দেখা। ওটা দিয়ে দেখালাম ভারত। এখান থেকে তো দেখলেন আগে কত দূরত্ব, ওখান থেকে চলেন কতক্ষণ নিকটে লাগে দেখতে। আচ্ছা, ওনারা খুব খুশি হয়েছে। তো আপনার ওখানে আত্মীয়স্বজন আছে? আছে না? বাহ। তো আসলে এই যে সীমান্তবর্তী এই যে সীমান্তবর্তী এলাকাগুলো দেখতেছেন, এই কাঁটাতার 2000 সালের দিকে হয়েছে, তার আগে কিন্তু কাঁটাতার ছিল না। যেহেতু আমার বাড়িও সীমান্তে, তো আমারও ফুপুর বাড়ি ওইদিকে পড়ে গেছে, বিয়ে হয়েছিল, তো এরকম অনেক আত্মীয়স্বজন ছিল। তো তারপরে দেশ যখন ভাগ হয়ে গেল, তখন এই সীমান্তে আহাজারি শুরু হয়ে গেল, যে মানুষের মেয়ে, তার যে ছেলের বিয়ে হয়েছে, তার মেয়ের বিয়ে হয়েছে, সবাই তখন আলাদা হয়ে গেল। হ্যাঁ, তো আপনার কে কে আছে? আমার নানা নানি ছিল, মারা গেছে। আচ্ছা, আমার মামা তো ভাইরা আছে, এখন যোগাযোগ হয় না, আর যোগাযোগ হয় না? আর যোগাযোগ হয় না। শুধুমাত্র এই ভিসা পাসপোর্টের জন্য? মামারাও মারা গেল, আমরা এই পর্যন্ত যা পৌঁছতে পারিনি, পৌঁছাতে পারেননি। পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে সীমান্তবর্তী মানুষের আসল জীবনযাপন। অবাক হয়ে গেলাম যে কাকা নদী থেকে পানি নিয়ে যাচ্ছে ভাত রান্নার জন্য। এই যে দেখেন, এগুলো কি হবে? নদীর পানি নিয়ে গেলে ভাতটা হয় ঝরঝরে, ঝরঝরা। খেতেও ভালো লাগে, খাইতে ভালো লাগে। বা আমি কিন্তু এটা কখনো দেখি নাই। আমগো এলাকায় চলে। এই নদীর পানিকে পরে আবার পরিষ্কার করা হয়, এরপরে ভাত রানবেন। ছাকেলেই ও ছাইকা, বাহ। যা, উনি কিন্তু এরকম নিয়ে যাচ্ছে, জানতে হলো। ওকে, টাটা। তো মহানন্দা পানি কিন্তু নিয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি। এখানে কিন্তু হাঁসও, এই হাঁসকে এখানে বিক্রি করা হয়। বাহ, এখানে হচ্ছে পাতি হাঁস বিক্রি করতেছে। তবে এই অঞ্চলে যেহেতু নদী আছে, এখানে প্রচুর রাজহাঁস, পাতি হাঁস এগুলো পালন করা হয়। এছাড়া গরু, ধান এগুলো তো হয়। ওকে, এইখান থেকে এখন আমাদের যাইতে হবে একদম নওগাঁ, মানে রোহানপুর হয়ে নওগাঁয় যাব। এর আগে আমি কখনোই যাই নাই, তবে এই অঞ্চল যত ঘুরতেছি তত মুগ্ধ হচ্ছে এখানকার মানুষের জীবনযাপন, সহজ সরলতা, আতিথেয়তা, আন্তরিকতায়। আমরা হচ্ছে এখন সুলতান সেতু মানে মহানন্দা নদীর উপর দিয়ে যাচ্ছি রোহানপুর, ওখান থেকেই নওগাঁয় প্রবেশ করব। আর এই যে এদিক দিয়ে কিন্তু ভারতের সীমান্ত চলে গেছে, আমরা এই পাশ দিয়ে আসলাম, যেটা হচ্ছে ভোলাহাট। তবে এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। এদিকে কি বাসও চলে মামা? আচ্ছা, এখান থেকে এদিকে আপনার নাইট বোট চলে শুধু। রোহানপুরে নামলাম এবং এখানে হচ্ছে রেল লাইন, মানে এখান থেকে আপনার রাজশাহীও যাইতে পারবেন। অঞ্চলের মানুষ কিন্তু ব্রাজিলের সাপোর্টার বেশি ভাই, সব জায়গায় শুধু ব্রাজিলের ফ্ল্যাগ উঠতেছে, মানে রোহানপুর।
আর এখান থেকে আমরা এখন যাচ্ছি সিএনজি স্ট্যান্ডের পর সিএনজি নিয়ে ডিরেক্ট নওগাঁ। মানে আমরা এত ঘুরে ঘুরে আসতেছি যে একদম ওই পাশে সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে যেন নেক্সট টাইম আর আসা না লাগে। এখান থেকে সাপাহার 35 কিলোমিটার। মানে এই যে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম আর এই নওগাঁর বিখ্যাত আমগুলো কিন্তু এই সাপাহারে বিক্রি হয়। আর চাঁপাইয়ের আমগুলো বিখ্যাত যে আমগুলো বিক্রি হয় আপনার কানসাটে। তো আমরা এখন সেই নওগাঁতেই প্রবেশ করব। সামনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শেষ, নওগাঁ জেলা শুরু। বিশাল বড় হাতি যাচ্ছে। তো এই জিনিসটা ভাই অনেক খারাপ যে একটা হাইওয়ে রোডে হাতি একটা চলতি গাড়িকে যে গতিরোধক মানে গতি স্টপ করে তার কাছে টাকা নেওয়া। এর আগে কিন্তু বগুড়ায় না কোথায় বাপ ছেলে মারা গেছে শুধু এই কারণে। তো এইগুলো আমাদের উচিত সংশোধন করা, বিশেষ করে প্রশাসনদের, যে তারা গ্রামগঞ্জে যাক, বাট এরকম হাইওয়ে রোডে চলন্ত গাড়ি থামানো, যেখানে একটার পর একটা গাড়ি আসতেছে, বাইক আসতেছে, তো এখানে আমাদের সচেতন হওয়া উচিত। আর এই পাশে মাটির 2 তলা ঘর। আপনারা জানেন যে নওগাঁর বিখ্যাত হচ্ছে এরকম মাটির ঘর, আম, আরও ট্রেডিশন, ঐতিহ্য। ওয়েলকাম নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জ জেলা শেষ করে আমরা এখন নওগাঁয় প্রবেশ করলাম এবং এখানে লেখাই আছে স্বাগতম নওগাঁ। জয়পুরহাট এখান থেকে 82 আর নওগাঁ মেইন শহর এখান থেকে 80 কিলোমিটার। যাই হোক, এখন আমরা যাব কুড়েঘর ম্যাঙ্গো রিসর্টে, যেটা হচ্ছে 170 টাকায় পার নাইট মানে ভাড়া। আপনারা জানেন এটা অনেক পপুলার হয়েছে বাংলাদেশে। আজকে আমরা ওখানে নাইট স্টে করব। এটা হচ্ছে বেজোড়া বাজার। তো এখান থেকে আপনাদের এই রাস্তায় যাইতে হবে। তো এই রাস্তায় গেলেই কিন্তু আপনি রিসর্টে যাইতে পারবেন। এখানে বেজোড়া জামে মসজিদও আছে একদম ঘোনাই। তো এই পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে। ভাই দোতলা মাটির বাড়ি। আমি দাঁড়ান তো, কি মামু, আমি এদিক দিয়ে আসতেছি, আমাকে ডাকতেছে এই ফিজ ভাই, কি ভিডিও দেখাই নাকি? হ্যাঁ ভাই দেখি, ভাই ভিডিও আপনার দেখি আমি। বাহ, চিনে ফেলছেন একবারে। দিন আপনার ভিডিও আমি আনবই। হ্যাঁ, ভিডিও আমি দেখি আপনার। কেমন লাগে আমাকে? ভিডিও লাগে আপনার। আমাকে কেমন লাগে? সৌদি গেছেন তাও আমি ভিডিও দেখছি, যে কোনো জায়গা গেলে আমি ভিডিও আনি। দেখ, দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা। এই লাইফের প্রথম 2 তলা মাটির ঘর নিজে চোখে দেখতেছি যে কেমনে আছে এই মাটির ঘরগুলো। সব জায়গায় 2 তলা মাটির ঘর। এবং আমার দাদির মাটির ঘর ছিল অনেক আগে, এরপরে মাটির ঘরটা ভেঙে ফেলছে। আমি জানি যে মাটির ঘরে ঘুমানো কি শান্তি, কিন্তু এখন আর হয় না, কারণ ঘর নাই আমাদের এলাকায়, সব এই ট্রেডিশনগুলো উঠে গেছে। তবে এই অঞ্চলে আছে। ছবির মতো গ্রাম। হচ্ছে এরকম গ্রাম বাংলার ভিতর দিয়ে ঠিক মাটির রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি সেই ম্যাঙ্গো রিসর্টে। সেই সাথে গরু চড়ে এখন বাসায় ফিরতেছে। এরকম দৃশ্য ভাই নওগাঁয় না আসলে আপনি কখনোই দেখতে পাবেন না। দুপাশে সবুজ ভিউ, আর ঠিক এই মাঝখানে আমরা আজকে নাইট স্টে করব। আর গরুর পাল, বিশাল বড় বড় পাল আসতেছে। আর এদিক দিয়ে গাড়ি গেছে, দেখেন যে গাড়ির চাকাগুলো বসে গেছে। ওয়াও, এইটা না কুড়েঘর? আচ্ছা, এইখানে, এই যে এইটা। তো আমরা চলে আসছি। বাহ, দারুণ তো। যে প্রবেশ পথটা দেখেন যে কি সুন্দর। এখানে ফুলের গাছ, আর লিখছে থামুন, অনুমোদিত ব্যক্তি ব্যতীত প্রবেশ নিষেধ। বাহ, তো আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি। এটা কি কিচেন? আচ্ছা, এখানে রান্না হয়। আর এটা আচ্ছা, এটা অফিস রুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে অফিস রুম, মানে রিসেপশন বলতে পারেন। এখানে ওইখানে একটা মাটির ঘর, এই পাশাপাশি হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6টা। ভাই অনেক সুন্দর কিন্তু এইগুলো। তো আজকে এখানে স্টে করবো, এরপরে আমরা কালকে এই রিসোর্ট নিয়ে একটা ব্লগ বানাবো। আর কি সুন্দরভাবে ফুল গাছ লাগাইছে আর মাটির ঘর তৈরি করছে। এটা হচ্ছে কাঠের দরজা।
একদম মাটির উপরে আলপনাও দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই কোনায় লাস্ট একটা ঘর। এই রুমে হচ্ছে প্রবেশ করতেছি, জাস্ট একটু দেখাই ভিতরে। বা এটা তো ভিতরে বিশাল বড়। মানে আসলে এখন কোনো রুমই ফাঁকা নাই, যেগুলো হচ্ছে 175 টাকা পার পারসন রুম ভাড়া, ওগুলো সব বুক হয়ে গেছে। তো এইটা ফাঁকা আছে। এখানে কয়জন থাকতে পারে? 6 জন। এই রুমের ভাড়া কত? 6 জন থাকতে পারে, মানে 200 টাকা করে পার পারসন, 1200 টাকা ভাড়া। মানে আপনি এক রাত থাকলে 6 জন আসবেন, 1200 টাকা। তো এখানে 3 জন, এখানে 3 জন, একদম চারিদিকেই মাটি, উপরে হচ্ছে খড়। ওকে, টয়লেট আছে? ও আচ্ছা, টয়লেটটা দেখেন একটু। ওরে টয়লেট দারুণ তো, মাথা সাপড়ে ঢুকতে হচ্ছে। এটা শাওয়ার আছে, এখানে কমোড আছে, টিস্যু পেপার, স্প্রে, বাহ, এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। ঠিক এইখান থেকে আমাদের রুম। ওকে, আমরা অনেক ক্লান্ত, কারণ সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতেছি, যে আপনার সোনা মসজিদ স্থলবন্দর, বিভিন্ন লোকাল ট্রান্সপোর্ট, ভ্যান, মাহিন্দ্রা, বাইক, এইভাবে আস্তে আস্তে এই যে সন্ধ্যার সময় পৌঁছালাম। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যখন আসবেন এই রিসোর্টে থাকতে পারেন ভাই, আমি সাজেস্ট করব একটা নাইট ফ্যামিলি নিয়ে, একদম সেফ। এখানে সব মাটির গ্রাম। আমরা অবশ্য কালকের ভিডিওতে সব কিছু দেখাবো আপনাদের, কিভাবে আসবেন, কি কি আছে, কিভাবে থাকবেন, কি কি সুবিধা, এভরিথিং। ওকে, দেখা হচ্ছে। আর ওয়েলকাম নওগাঁবাসী, একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে ভাই, আল্লাহ হাফেজ, টাটা।